এখন আমরা দেখব যে অম্রা 4 ধরনের হরমোন নিঃসরণ করে থাকে। কি কি হরমোন আসলে অম্রা নিঃসরণ করে থাকে? এক নাম্বার আছে, দুইটি আছে প্রোটিন হরমোন, যেটা আসলে প্রোটিন দিয়ে গঠিত, এবং দুইটা করে থাকে আছে স্টেরয়েড হরমোন। অর্থাৎ হরমোনের মধ্যে দুইটা উপাদান থাকে, বলছিলাম একটা প্রোটিন আর একটা হচ্ছে স্টেরয়েড। এখন আমরা দেখব যে প্রোটিন হরমোন কি কি আছে। এটা আছে লুটিওট্রফিন। লুটিওট্রফিনটা হচ্ছে প্রোটিন হরমোন, এবং ল্যাকটোজেন, এই দুইটা হচ্ছে প্রোটিন হরমোন। আর স্টেরয়েড হরমোনের মধ্যে রয়েছে প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন, এই দুইটা হচ্ছে কি আমাদের স্টেরয়েড হরমোন। এগুলা নিঃসরণ করে কে? অম্রা। মানবদের 4টি ভ্রূণ আবরণী থাকে। আমাদের আবরণীটা হচ্ছে ভ্রূণের যে আবরণী থাকে, ভ্রূণ দ্যাটস মিন্স আমরা যখন মায়ের পেটের ভিতর থাকি তখন সেই অবস্থাকে বলা হচ্ছে ভ্রূণ। তো তার আবরণী থাকে হচ্ছে 4টি। দেখি কি কি আছে। অ্যামনিওন, তারপর থাকে আছে কুসুমথলি, অ্যালান্টয়েস এবং কোরিয়ন। এই 4টা হচ্ছে আমাদের মানবদেহের যে ভ্রূণ থাকে তার 4টি হচ্ছে কি, এই 4টি হচ্ছে তার ভ্রূণ আবরণী। তাহলে কি কি আছে? অ্যামনিয়ন, কুসুমথলি, অ্যালান্টয়েস এবং কোরিয়ন, এই 4টা হচ্ছে মানবদেহের আমাদের হচ্ছে ভ্রূণ আবরণী। আর ডিম্বাণু নিউক্লিয়াসে সাধারণত নিউক্লিয়াস হচ্ছে মানে ডিম্বাণুর যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াস হচ্ছে সাধারণ যে নিউক্লিয়াস থাকে তার থেকে হচ্ছে 200 থেকে 300 গুণ হচ্ছে বড় হয়ে থাকে। এই পয়েন্টটা আমাদেরকে খুব সুন্দর করে মনে রাখতে হবে। ওকে, সো পরে যাই। এরপর আছে ডিম্বাণু নিউক্লিয়াসের মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায় হচ্ছে আরএনএ ও 23টি ক্রোমোজোম। অর্থাৎ আরএনএ মানে কি? রাইবো নিউক্লিক অ্যাসিড, এবং 23টি ক্রোমোজোম পাওয়া যায় কোথায়? ডিম্বাণুতে। ডিম্বাণুর নিষেকের ক্ষমতা হচ্ছে 6 থেকে 7 ঘন্টা। শুক্রাণুর নিষেক ক্ষমতা হচ্ছে 49 ঘন্টা। তাহলে দেখেন যে ছেলেদের কিন্তু ক্ষমতা একটু বেশি। কেন? মেয়েদের ডিম্বাণু নিষেক হইতে সময় লাগবে কি 6 থেকে 7 ঘন্টার মধ্যে নিষেক হইতে হবে। আর আমাদের যে শুক্রাণু আছে, শুক্রাণু নিষেকটা সাধারণত হচ্ছে 49 ঘন্টা পর্যন্ত সে নিষেক করার ক্ষমতা আছে। এর মধ্যে যদি নিষেক না হয় তখন সেটা আসলে নষ্ট হয়ে যাবে। সো ডিম্বাণু নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রচুর পরিমাণে কি? রাইবো নিউক্লিক অ্যাসিড, দ্যাটস মিন্স আরএনএ, এবং কি থাকে? 23টি ক্রোমোজোম। একটা কথা আছে না, আমাদের মানবদের মোট ক্রোমোজোম কয়টি? মানবদের মোট ক্রোমোজোম না, মানবদের একটা কোষের ক্রোমোজোম হচ্ছে 46টি। এই 46টি ক্রোমোজোমের মধ্যে 23টি আসে হচ্ছে মা থেকে, আর 23টি আসে হচ্ছে বাবা থেকে। তো বাবার কি? বাবা হচ্ছে শুক্রাণু, বাবা কি? শুক্রাণু হবে। আর মা কি হবে? ডিম্বাণু হবে। সো ডিম্বাণু যেহেতু মা, তো সেই হিসাবে এখান থেকে আমরা বলতে পারি একটা কথা, যে মানব দেহের যে ডিম্বাণু থাকে, ডিম্বাণুতে ক্রোমোজোম থাকে কয়টি? 23টি ক্রোমোজোম থাকে। ডিম্বাণুর ভিতর শুক্রাণুর প্রবেশ নিয়ন্ত্রণ করে কোনটা? জোলা প্যালুসিডা। এটা একটু সুন্দর করে মনে রাখবো, জোনা প্যালুসিডা। এটা আমাদের হচ্ছে ডিম্বাণুর ভিতর শুক্রাণুর যে নিয়ন্ত্রণ করে থাকে। এটার ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজ করে কি? ডিম্বাণু এখানে বধূ শেষে বসে থাকে। শুক্রাণু যখন এটা ভিতর চলে আসে তখন এটা ভিতরে ঢুকার পর, শুক্রাণু একটা ঢুকে যাওয়ার পর এর চারপাশে এমন একটা কঠিন আবরণী দিয়ে দেয় অন্য কোনো শুক্রাণু যেন ঢুকতে না পারে। এইভাবে যত শুক্রাণু আসুক না কেন এখানে এসে বাধা খেয়ে যায়। তো শুক্রাণু কিন্তু আসলে ডিম্বাণু কিন্তু অনেক ভালোবাসে। মেয়েরা ওই যে বলে না যে প্রচুর ভালোবাসে, সেই ভালোবাসার নিদর্শন হচ্ছে এই একটা। গর্ভাবস্থার স্থায়িত্বকাল মোটামুটি হচ্ছে 9 মাস, দ্যাটস মিন্স হচ্ছে 280 দিন। এই পয়েন্টটাও মনে রাখতে হবে। তারপর আছে স্তন্যপায়ীতে একমাত্র প্রকৃত অমরা পাওয়া যায়, অন্য কোথাও প্রকৃত অমরা আপনি পাবেন না, শুধুমাত্র স্তন্যপায়ী প্রাণী সেইখানে আপনি আছে প্রকৃত অমরা পাবেন। মানব ভ্রূণের সবচেয়ে বাইরের আবরণ হচ্ছে কোরিয়ন। এই পয়েন্ট একটু মনে রাখবেন। মানব ভ্রূণের যে 4টা আবরণী আছে, অ্যামান্টয়েস, তারপরে যেগুলা বললাম কুসুমথলি, তার মধ্যে সব থেকে বাইরের আবরণ হচ্ছে কি ভাইয়া? সেটা হচ্ছে কোরিয়ন। এবং লাস্টে যেটা আছে মায়ের স্তনে মেদ কোষ ও গ্রন্থি কোষ দিয়ে গঠিত। স্তন দ্যাটস মিন্স দুধ, যেটা থেকে আমরা আসলে দুধ খেয়ে থাকি, সেই স্তন কোষ সেটা মূলত আছে মেদ কোষ এবং গ্রন্থি কোষ দিয়ে আসলে গঠিত হয়ে থাকে। এরপর আছে স্তনের দুগ্ধ নিঃসরণকারী কোষের বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন হরমোনের প্রভাবে। এই দুইটা হরমোনই মূলত আমাদের সেক্সুয়াল বিভিন্ন ধরনের কাজ করে থাকে। যেমন আছে একটা বাচ্চা হওয়ার পর তার তো দুধ পান করতে হবে, ব্রেস্ট ফিডিং করতে হবে, তার যে দুধ যে আসবে সেটা কে করে থাকে? এই ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন এরা করে থাকে। দুধ শিশুর আদর্শ এবং পূর্ণ খাবার। দুধ হচ্ছে আমাদের আদর্শ খাবার বা ব্যালেন্স ডায়েট, যেটাকে বলা হয় সুষম খাবার। এরকম কিন্তু খুব বেশি একটা পাওয়া যায় না। দুধ কিন্তু একটা সুষম খাবার। দুধের ল্যাকটোজ শিশুর মস্তিষ্কের বিকাশ ঘটায়। এই যে ল্যাকটোজ আছে না, দুধের ল্যাকটোজ কি? যে কোনো গ্লুকোজ জাতীয় খাবারই হচ্ছে শিশুর মস্তিষ্কের বিকাশ ঘটাবে। তো ল্যাকটোজ হচ্ছে একটা গ্লুকোজ টাইপের খাবার, তো এই জন্য ওইটাও কি শিশুর মস্তিষ্কের বিকাশ ঘটাচ্ছে। তো দুধের ল্যাকটোজ শিশুর মস্তিষ্কের বিকাশ ঘটায়। শাল দুধকে প্রি মিল্ক বলে। শাল দুধকে কি বলে? প্রি মিল্ক বলে। শিশুদের জন্য ছাগলের দুধ বেশি উপকারী, কেননা এখানে ক্যালোরি বেশি থাকে।
আর স্তনের লোবিউল কোষে দুধ উৎপাদন করে থাকে। তাহলে মানুষের যে স্তন কোষ আছে তার হচ্ছে কি লোবিউল থাকে, এই লোবিউল হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমাদের স্তন থেকে হচ্ছে দুধ উৎপাদন করে থাকে। ওকে, সো এরপরে যাই, এখন আমরা হচ্ছে গ্যামেট কিভাবে সৃষ্টি হয় আমরা এটা একটু দেখবো। গ্যামেট, গ্যামেট দ্যাটস মিন্স আছে শুক্রাণু এবং ডিম্বাণু উৎপাদন, এটা আমরা এখন একটু পড়বো। তো যৌন প্রজনন ক্ষম প্রাণীতে জননকোষ সৃষ্টির প্রক্রিয়াকে বলা আছে গ্যামিটোজেনেসিস। অর্থাৎ যৌন প্রজনন ক্ষমতা সম্পন্ন প্রাণীতে গ্যামিট সৃষ্টির যে প্রসেস বা গ্যামিট সৃষ্টির যে প্রক্রিয়া এটাই হচ্ছে গ্যামিটোজেনেসিস। তো সর্বপ্রথম আমরা হচ্ছে স্পার্ম সম্পর্কে পড়বো। স্পার্ম, স্পার্ম উৎপাদন দ্যাটস মিন্স শুক্রাণু তৈরি হয় কেমনে সেটা সম্পর্কে জানবো। তো শুক্রাণু তৈরির যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে স্পারমাটোজেনেসিস। শুক্রাণু উৎপাদনের প্রক্রিয়াকে বলা হয় স্পারমাটোজেনেসিস। স্পারমাটোজেনেসিসের পর্যায় আছে হচ্ছে দুইটি, কি কি আছে একটু লক্ষ্য করি। স্পারমাটিড, স্পারমিওজেনেসিস, দুইটা বিষয়, স্পারমাটিড আর স্পারমাটোজেনেসিস, এই দুইটা হচ্ছে স্পারমাটোজেনেসিসের দুইটা পর্যায়। এখন আমরা একটু পর্যায়গুলা দেখি। স্পারমিওজেনেসিস, এখানে কি কি আছে? স্পারমাটিড এর জটিল পরিবর্তনের শেষে, স্পারমাটিড থাকে সেটার একটা জটিল পরিবর্তন হতে থাকে, এর শেষে শুক্রাণুতে রূপান্তরকে স্পারমিওজেনেসিস বলে। স্পারমিওজেনেসিস বলে। স্পারমিওজেনেসিসের ধাপগুলোর মধ্যে প্রথম যে ধাপটা আছে সেটা একটু লক্ষ্য করি, কি আছে? নিউক্লিয়াসের পরিবর্তন। নিউক্লিয়াস তার সম্পৃক্ত তরল আরএনএ নিউক্লিওলাস ও অধিকাংশ প্রোটিন ত্যাগ করে, অধিকাংশ প্রোটিন কি করে? ত্যাগ করে। এরপর 2 নম্বর আছে অ্যাক্রোসোম সৃষ্টি, অর্থাৎ মাথা সৃষ্টি হয় শুক্রাণুর। শুক্রাণুর নিউক্লিয়াসের সম্মুখ প্রান্তে অ্যাক্রোসোম তৈরি হয়, এটি পানি বিশ্লেষী এনজাইম পূর্ণ গোলগি বডি হতে তৈরি হয়। সো মনে রাখতে হবে অ্যাক্রোসোম কিন্তু তৈরি হয় গোলগি বডি থেকে, এটাও কিন্তু পরীক্ষা আসে। অ্যাক্রোসোম তৈরি হয় কোন জায়গা থেকে? গোলগি বডি থেকে। সো এই পয়েন্টটা একটু মনে রাখতে হবে। এবং অ্যাক্রোসোম কোথায় থাকে? মাথায়, শুক্রাণুর মাথায়। মধ্যাংশ গঠন, মস্তিষ্কের 3টা অংশ, শুক্রাণুর 3টা অংশ, মস্তিষ্ক, মধ্যাংশ এবং লেজ। এখন আছে মধ্যাংশ গঠন। মধ্যাংশে মূলত পাওয়া যাচ্ছে মাইটোকন্ড্রিয়া, তাই মাইটোকন্ড্রিয়া দ্বারা হচ্ছে মধ্যাংশ তৈরি হয়ে থাকে। শুক্রাণুর লেজে চলন শক্তি, মানে চলতে গেলে যে শক্তি বা এনার্জি দরকার, এই চলন শক্তি উৎপাদন করে থাকে। কোথা থেকে আসে? এটা আসে হচ্ছে মাইটোকন্ড্রিয়া থেকে আসে। এবং লাস্টে যেটা আছে ফিলাজেলা, ফিলাজেলা গঠন। ফিলাজেলা মানে কি? যে শুক্রাণুর লেজটা সেন্টিওল থেকে তৈরি হয়। কোন জায়গা থেকে তৈরি হয় ফিলাজেলাটা? সেন্টিওল থেকে। পয়েন্টটা একটু মনে রাখবেন আপনারা সবাই, ফিলাজেলামটা তৈরি হয় সেন্টিওল থেকে। যে সেন্টিওল থেকে ফিলাজেলা তৈরি হয় তাকে ব্যাসাল বডি বলে। যেখান থেকে আছে, যে সেন্টিওল থেকে আসলে ফিলাজেলাটা তৈরি হবে সেটাকে বলা হয় কি? ব্যাসাল বডি। পয়েন্টটা একটু মনে রাখতে হবে। এরপর আছে উওজেনেসিস, তার মানে আছে ডিম্বাণু তৈরি। এতক্ষণ পড়তে আছে স্পারমাটোজেনেসিস, দ্যাটস মিন্স হচ্ছে শুক্রাণু তৈরির প্রক্রিয়া। এখন আমরা পড়বো আছে উওজেনোসিস, দ্যাটস মিন্স আছে ডিম্বাণু তৈরির প্রক্রিয়া। তো ডিম্বাণু তৈরির প্রক্রিয়াকে বলে উওজেনোসিস। তো জার্মিনাল এপিথেলিয়াম কোষ, এই কোষ থেকেই মূলত আছে, এই কোষের ফাঁকে ফাঁকে অবস্থিত দৈহিক কোষকে বলে হচ্ছে সার্টলি কোষ। জার্মিনাল এপিথেলিয়াল কোষের ফাঁকে ফাঁকে অবস্থিত কোষকে বলে কি? সার্টলি কোষ। সার্টলি সেল বৃদ্ধিশীল শুক্রাণুকে পুষ্টি সরবরাহ করে, অর্থাৎ যেটা হচ্ছে বৃদ্ধি পায় সেটাকে পুষ্টি সরবরাহ করে কে? সেটা হচ্ছে সার্টলি কোষ। এটা হচ্ছে বৃদ্ধিশীল শুক্রাণুকে পুষ্টি সরবরাহ করে। স্পারমাটিড জনন কোষে রূপে কাজ করে। স্পারমাটিডটা হচ্ছে জনন কোষ রূপে কাজ করতে পারে না। সুচালো অ্যাক্রোজোম গোলজি বস্তু থেকে নিঃসৃত হয় এবং ইহা পানি বিশ্লেষী এনজাইমে পূর্ণ থাকে। ওকে, সো এরপরে আমরা আসলে মানবদেহের যে এইভাবে আসলে আমাদের ওজেনোসিস এবং স্পারমাটোজেনেসিস হয়ে থাকে। এখন আমরা আসলে আমাদের ভ্রূণ, এর আবার 3টা স্তর থাকে, সেই 3টা স্তর সম্পর্কে আমরা এখন একটু জানবো। তো একটা ভ্রূণের একটা যদি আমি চিন্তা করি, এই যে ভ্রূণ, এরকম যদি ভাবি যে এটা একটা ভ্রূণ এবং মাঝখানের স্তরটা ভ্রূণ আছে, এইভাবে ধরে নিলাম। তো এই ভ্রূণের এই যে বাইরের যে স্তরটা থাকে, বাইরের স্তরটাকে বলা হয় অ্যাক্টোডার্ম। বলছিলাম আমি, অ্যাক্টো থাকলে সেটা কি হবে? বাইরের। এটাকে বলা আছে অ্যাক্টোডার্ম। মাঝখানে যেটা থাকে সেটাকে বলা আছে মেসোডার্ম, আর ভিতরে যে অংশটা থাকে এটাকে বলা আছে এন্ডোডার্ম। এই হচ্ছে 3টা পার্ট। এখন এখানে আমাদের যেটা আসে যে আমাদের মস্তিষ্কে ভ্রূণত্ব এভাবে থাকে। ভ্রূণত্ব একটা কোষ থেকে সৃষ্টি হয়, মূলত আমার মতো একটা বিশাল মানুষের সৃষ্টি হয়েছে একটা কোষ থেকে, একটা বট গাছ তারও সৃষ্টি হয়েছে একটা কোষ থেকে। তারপর তো আমার এই যে হাত, চোখ, পা, নাক, কান এইসব আসছে। তো কিভাবে আসছে, কোন জায়গা থেকে কি সৃষ্টি হয়েছে একটু দেখি। অ্যাক্টোডার্ম এটা কি কি সৃষ্টি করছে দেখি। ত্বকের এপিডার্মাল অংশ, অর্থাৎ বাইরের অংশ, এবং ত্বকীয় যে গ্রন্থি, তারপরে যে চুল, পালক, নখ, শিং, আইস,
চোখ এবং অন্তঃকর্ণ, 2 নম্বর পয়েন্টটা গুরুত্বপূর্ণ। চোখ এবং অন্তঃকর্ণ দুইটাই কিন্তু সৃষ্টি হয়েছে কোন জায়গা থেকে? অ্যাক্টোডাম থেকে। পায়ুর আবরণও কিন্তু সৃষ্টি হয়েছে অ্যাক্টোডাম থেকে। দাঁতের এনামেল আর স্নায়ুতন্ত্র, এই প্রত্যেকটা জিনিসের সৃষ্টি হয়েছে অ্যাক্টোডাম থেকে। চোখ ও অন্তঃকর্ণ, পায়ুর আবরণ, দাঁতের এনামেল, স্নায়ুতন্ত্র, এই সবগুলা সৃষ্টি হয়েছে কোন জায়গা থেকে ভাইয়া? অ্যাক্টোডাম থেকে সৃষ্টি হয়েছে। ওকে, এরপর দেখি মেসোডাম থেকে কি কি সৃষ্টি হয়েছে। মেসোডাম থেকে সৃষ্টি হয়েছে পেশি, অধিকাংশ পেশি, দ্যাটস মিন্স পেশি সবই কিন্তু মেসোডামের। মেদকলা, যোজক কলা, ডার্মিস, কঙ্কালতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র, এটারও কিন্তু সৃষ্টি হয়েছে মেসোডাম থেকে। ইউস্টিশিয়ান নালী, তারপর মধ্যকর্ণের আবরণী, এখানে খুব সহজে মনে রাখতে পারবেন যে ইউস্টিশিয়ান নালী, মধ্যকর্ণের আবরণী, পৌষ্টিক নালী বহিস্তর, আর রেচন জননতন্ত্র, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রেচন যন্ত্র থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। আর সিলোমিক অ্যাপিথেলিয়ান বা মেসেন্টারি, এইগুলা সৃষ্টি হয়েছে মেসোডাম থেকে। কি কি তাইলে আবারও বলি? ইউস্টিশিয়ান নালী, রেচন জননতন্ত্র, তারপর আছে রক্ত সংবহন তন্ত্র, অধিকাংশ পেশি, দ্যাটস মিন পেশি সবই কিন্তু কি সৃষ্টি হয়েছে? সেটা সৃষ্টি হয়েছে মেসোডাম থেকে। আর পৌষ্টিক নালী বহিস্তর, এগুলো সব সৃষ্টি হয়েছে আমাদের মেসোডাম থেকে। এবং লাস্টে যেটা আছে সেটা হচ্ছে অ্যান্ডোডাম থেকে কি কি হয়েছে একটু দেখি। পৌষ্টিক নালীর ভিতরের আবরণ, অর্থাৎ আমাদের যে পৌষ্টিক নালীর বহিস্তর আবরণ হয়েছে মেসোডাম থেকে, আর ভিতরের মানে ভিতরের আবরণ সৃষ্টি হয়েছে হচ্ছে অ্যান্ডোডাম থেকে। তারপর শোষণতন্ত্র, থাইরয়েড গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয়, এগুলোও সৃষ্টি হয়েছে অ্যান্ডোডাম থেকে। আর অন্তঃকর্ণ আমরা একটু আগে পড়ছিলাম, বহিকর্ণ, সেটা হচ্ছে অ্যাক্টোডাম থেকে। এখন পূর্ব হচ্ছে মধ্যকর্ণ, এটা সৃষ্টি হয়েছে অ্যান্ডোডাম থেকে। রেচন জননতন্ত্রের কিছু অংশ, এটাও সৃষ্টি হয়েছে অ্যান্ডোডাম থেকে। সো পয়েন্টগুলো খুব সুন্দর করে নোট করতে হবে এবং এই পয়েন্টগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে, কারণ এই পয়েন্টগুলো থেকে কিন্তু পরীক্ষায় আসবে যে আমাকে এসে বলবে যে রেচন জননতন্ত্র আমাদের যে ভ্রূণের যে 3টা স্তর আছে তার কোন স্তর থেকে সৃষ্টি, আমাদেরকে বলতে হবে এটা কোন জায়গা থেকে সৃষ্টি ভাই? এটা হচ্ছে মেসোডাম থেকে সৃষ্টি। ওকে, এরপর আছে মানবদেহের আছে প্রতিরক্ষা। সো এই পর্যন্ত পড়লে আমাদের কিন্তু নবম যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা কিন্তু ফিনিশ, মানে একেবারে শেষ হয়ে যাবে। এরপরে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মানব প্রতিরক্ষা। অর্থাৎ একজন মানুষের শরীরে যখন একটা জীবাণু প্রবেশ করে, জীবাণু প্রবেশ করলেই কিন্তু সাথে সাথে আমরা অসুস্থ হয়ে যাই না, কিছু প্রসেসের মধ্য দিয়ে আমরা কিন্তু অসুস্থ হই। যেমন একটা জীবাণু আমার শরীরে ঢোকার পর এখানে কিন্তু বেশ কিছু ধাপ অতিক্রম করতে হয় জীবাণুকে, তারপর সে আমার শরীরকে পরাজিত করতে পারে। তো আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে মোট 3টা ভাগে ভাগ করা হয়ে থাকে। 3টা ভৌত রাসায়নিক প্রতিরক্ষা স্তর আছে। কি কি একটু দেখি। প্রথম প্রতিরক্ষা স্তর, দ্বিতীয় এবং তৃতীয়। যখন প্রথমটা পরাজিত হয় তখন দ্বিতীয়টা আসে, দ্বিতীয় পরাজিত হলে তৃতীয়, আর তৃতীয় পরাজিত হইলে তখন আমরা অসুস্থ হয়ে পড়ি। তো একটু প্রথম প্রতিরক্ষা স্তর থেকে আমরা পড়া শুরু করি। তো প্রথম যে প্রতিরক্ষা স্তর আছে সেটা হচ্ছে, প্রথম প্রতিরক্ষা স্তরটি ভৌত রাসায়নিক উভয় ধরনের প্রতিবন্ধক রূপে কাজ করে থাকে। এটা ভৌত হিসেবেও করে, আবার রাসায়নিক কিছু কেমিক্যালও আছে সেই হিসেবেও কাজ করে থাকে। ভৌত প্রতিবন্ধকের মধ্যে কি কি আছে একটু দেখো। ত্বক, নাক, গলা, পরিপাকতন্ত্র। যেমন আমার ত্বকের ভিতর দিয়ে কিন্তু খুব সহজে জীবাণু প্রবেশ করতে পারবে না, আমার নাকের ভিতর দিয়ে পারবে না, কারণ কি এখানে কিছু লোম আসবে দেখবেন, এগুলা কি সবগুলো আটকাই দেয়। তারপর আছে কি আছে, গলা দিয়েও সহজে যাইতে পারবে না, গলার ভিতরেও কিন্তু কিছু লোমা আছে যেগুলো কিন্তু আটকে দিবে, যার কারণে কিন্তু কাশি আসে। পরিপাকতন্ত্র, এখানে কিন্তু এই সেল হাইড্রোক্লোরিক অ্যাসিড নিশ্চিত হয় পাকস্থলীতে, গেলেই আপনার ধরা করবে। এরপরে আছে কিছু রাসায়নিক প্রতিবন্ধকতা, যেমন চোখ দিয়ে যদি কেউ যাইতে চায়, চোখ দিয়ে কোনো জীবাণু যাইতে চাইলে চোখের যে পানি আছে পানিতে লাইসোজাইম পাওয়া যায়, লাইসোজাইম কি করে? ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। সো আমার আর কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে আমার রাসায়নিক প্রতিবন্ধকতা। ওকে, সো এরপরে দেখি আমরা আরো কিছু প্রথম প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে আরো কিছু বিষয় আছে, যেটার মধ্যে আছে কান আমাকে কিভাবে আসলে, কান তো আসলে একটা ছিদ্র আছে, আমরা দেখি কানের ছিদ্র দিয়ে তো সহজে ভাইরাস ব্যাকটেরিয়া ঢোকার কথা, বা ঢুকতে পারে না। কেননা এই কানের ভিতরে পাওয়া যাচ্ছে কানের কিছু মোম আছে, কানের মোম, যেটাকে আমরা খৈল নামে চিনে থাকি। কানের খৈল, এটা কি করে? ওই যে ভাইরাস ব্যাকটেরিয়া থাকে সেটাকে আঠালো পদার্থ দিয়ে আটকাই ফেলে। এরপরে পাকস্থল থেকে খরিত হয় কি ভাইয়া? HCl, এটাও কিন্তু আমার ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ থেকে রক্ষা করে। বৃহদান্ত, মূত্রনালী ও যোনি, অক্ষতিকর ব্যাকটেরিয়া, ঘাম ইত্যাদি। প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা, আমাদের ত্বক আসলে আমাদের প্রতিরক্ষায় কি ভূমিকা রাখে? ত্বক আসলে বেসিক্যালি ভূমিকা মূলত রাখে যেটা, সেটা হচ্ছে জীবাণু ভিতরে প্রবেশ করতে দেয় না।
যে প্রতিবন্ধকতায় কোনো জীবিত বস্তুকে শনাক্ত না করতে পেরে তাকে জীবাণু মনে করে এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে, সে প্রতিবন্ধককে বলা হয়েছে নন স্পেসিফিক প্রতিবন্ধকতা। অর্থাৎ আমাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, এর মধ্যে প্রথম আর 2 নাম্বার যেটা আছে এরা কিন্তু নন স্পেসিফিক প্রতিরক্ষা ব্যবস্থা। কারণ এরা কোনটা ভালো না কোনটা খারাপ আমার শরীরে এটা দেখবে না, আমার শরীরে ঢুকছিস মানে তুই হচ্ছে কি আমার জন্য খারাপ, এটাই এরা আইডেন্টিফাই করে ফেলে। ওকে, সো এটা হবে কি নন স্পেসিফিক প্রতিরক্ষা ব্যবস্থা। আর যদি আমরা সহজে আইডেন্টিফাই করতে পারি যে ওই মানুষটা আমার জন্য ভালো, এই মানুষটা আমার জন্য খারাপ, সো সেক্ষেত্রে সেটা হবে স্পেসিফিক। ওকে, দেখো তো ত্বকের বাইরের স্তরটি হচ্ছে কি হবে, ত্বক কিন্তু কয়েকটা স্তরে বিভক্ত হয়। বাইরের স্তরকে বলা আছে এপিডার্মিস, মাঝখানে ডার্মিস, সো সেই হিসেবে ভাগ করলে এপিডার্মিস। ত্বকের বাইরের স্তর কি হবে, এপিডার্মিস। ত্বকের শ্বেত গ্রন্থি ও ঘাম গ্রন্থি থেকে যথাক্রমে যে তেল ও ঘাম খরিত হয় তা ত্বককে অ্যাসিডিক করে তোলে। আমাদের ত্বক কিন্তু এর পিএইচ হচ্ছে 3 থেকে 5, অর্থাৎ ত্বককে অ্যাসিডিক করে তোলে কে, এই যে আমাদের ত্বক থেকে যে ঘাম গ্রন্থি আর হচ্ছে কি শ্বেত গ্রন্থি নিঃসৃত হয়, এটাই হচ্ছে আমাদের ত্বককে অ্যাসিডিক করে তোলে। ওকে, জনিতে যে ব্যাকটেরিয়া বাস করে তা ল্যাকটিক অ্যাসিড ক্ষরণ করে থাকে। সো আমাদের পায়ুপথেও কিছু ব্যাকটেরিয়া পাওয়া যায়, এই ব্যাকটেরিয়া গুলা কি করে আমাদের শরীরে আছে ল্যাকটিক অ্যাসিড ক্ষরণ করে। সো ওই পায়ুপথ দিয়েও যাতে কেউ আসতে না পারে সেই ব্যবস্থাটা করে দেয়। জনি দেশে আমাদের যে জননতন্ত্রের যে পায়ুপথে যে ভাইরাস ব্যাকটেরিয়া গুলা থাকে বা আমাদের যে প্রয়োজনীয় মিথজীবী উপাদানগুলো থাকে সেইগুলাই করে থাকে। তো কেউ যদি আবার অ্যান্টিবায়োটিক গ্রহণ করে, অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ খাইলে আমাদের পায়ুপথের যে ব্যাকটেরিয়া গুলা যেগুলো আমাদের জন্য উপকারী কাজ করে সেই ভাইরাস ব্যাকটেরিয়া গুলা কিন্তু মারা যায়, ফলে জনি দেশের পিএইচ বেড়ে যায়। এই সুযোগে সেখানে ক্যান্ডিডা বা অন্যান্য জীবাণু বংশবৃদ্ধি ঘটাতে পারে। সো বেশি কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়া কখনোই ঠিক না। আপনি বেশি অ্যান্টিবায়োটিক খাইবেন, সো আপনার শরীরের একদিকে ভালো করলেও অন্যদিকে কিন্তু আপনার শরীরের খুব খারাপ করে ছেড়ে দিবে। এই যে ক্যান্ডিডা এটা কিন্তু সহজে বংশ বিস্তার করতে পারবে, সো ক্ষত রোগের সৃষ্টি হবে। এরপর আছে ব্যাকটেরিয়া নাশক বহন করে, যেমন অশ্রু, নাসিকা ঝিল্লি ও লালায় লাইসোজাইম থাকে। সিমেনে স্পানিন, এগুলো একটু পড়তে হবে, এগুলো খুব গুরুত্বপূর্ণ। সিমেনে থাকে স্পানিন, তারপর হচ্ছে দুধে থাকে ল্যাক্টো পার অক্সিডেস ইত্যাদি। এগুলো সব কি করে, এগুলো ভাইরাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। দুধে ল্যাক্টো পার অক্সিডেস থাকে। ওকে, কানের ভিতরে সেরুমিনাস গ্রন্থি থাকে, এটা মনে রাখতে হবে। কানের ভিতরে সেরুমিনাস গ্রন্থি থাকে, এখান থেকে খরিত গ্রন্থিকে বলে সেরুমেন। বা কানের গভীরে যে ধুলাবালি ঢোকে বা ভাইরাস ব্যাকটেরিয়া থাকে, ছোট পোকা থাকে, সেগুলাকে আটকায় দেয় এবং এটা হচ্ছে কি খৈলে পরিণত করে। এটা হচ্ছে একটা ত্বকীয় গ্রন্থি। ঠিক আছে, এরপরে আমরা আছে শ্বসনতন্ত্র। যদি বলি শ্বসনতন্ত্র আছে এর অন্তঃপ্রাচীরে অবস্থিত। আমাদের শরীরে জানি ট্র্যাকিয়াতে কিছু সিলিয়াযুক্ত কোষ থাকে, সেটাকে বলা আছে শ্বসন গ্রন্থির মধ্যে। সিলিয়াযুক্ত কোষের ফাঁকে ফাঁকে আঠালো মিউকাস নিঃসরণকারী কোষ দেখা যায়। মিউকাসের সিলিয়ায় সহায়তা বিভিন্ন জীবাণু ফুসফুস থেকে মুখ বিবরে নিয়ে আসতে সাহায্য করে। ঘাম গ্রন্থি থেকে নিঃসৃত সেবাম এ জীবাণু নাশক পদার্থ থাকে। সেবামে কি থাকে, জীবাণু নাশক পদার্থ থাকে। রক্ত, দেহে প্রবিষ্ট ব্যাকটেরিয়া ধ্বংস করে 2 ধরনের শ্বেত রক্ত কণিকা, একটা হচ্ছে লিম্ফোসাইট আর একটা হচ্ছে মোনোসাইট। আমরা সুন্দর করে মনে রাখবো, নিউট্রোফিল এবং মোনোসাইট এই দুইটা নাম বলা হয়ে থাকে। এই যে নিউট্রোফিল এটা হচ্ছে এক ধরনের লিম্ফোসাইটই। সো লিম্ফোসাইট এবং মোনোসাইট বা নিউট্রোফিল ও মোনোসাইট আছে আমাদের রক্ত কণিকা গুলার ভিতর আমাদেরকে ধ্বংস করতে সাহায্য করে। এরপর হচ্ছে পাকস্থলী, এর প্রাচীর থেকে নিঃসৃত হয় আছে গ্যাস্ট্রিক জুস বা HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করে, ভাইরাস ব্যাকটেরিয়াকে কিন্তু ধ্বংস করে, কারণ এর কিন্তু পিএইচ এর পরিমাণটা কম থাকে, যার কারণে এটা ভাইরাস ব্যাকটেরিয়াকে কিন্তু ধ্বংস করতে পারে। ওকে, এটা পরীক্ষা আসে যে পাকস্থলীতে কোন অ্যাসিড নিঃসৃত হয়, HCl। এরপর আছে খাদ্যদ্রব্যে ব্যাকটেরিয়া ধ্বংসের জন্য পরিপাক নালীর অ্যাসিড ও এনজাইমের ভূমিকা। এখন আমরা একটু দেখি যে আমাদের খাদ্য নালীতে কি কি এনজাইম আর পরিপাকে কি ভূমিকা পালন করে। সর্বপ্রথম আছে লালা গ্রন্থিতে যে লাইসোজাইম নামে এক ধরনের এনজাইম থাকে, ব্যাকটেরিয়ার পলিস্যাকারাইড নির্মিত কোষ প্রাচীর বিগলিত করে এদেরকে বিনষ্ট করে। লাইসোজাইমে এই যে এনজাইমটা আছে লালা গ্রন্থি থেকে লালাতে পাওয়া যায়, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরকে বিগলিত করে এটাকে সুন্দর করে ফিনিশ করে দেয়। পাকস্থলী প্রাচীরে প্যারাইটাল বা অক্সিনেটিং কোষ খরিত গ্যাস্ট্রিক জুসে বিপুল পরিমাণে HCl থাকে। সো প্রায় একটা প্রশ্ন আসে, HCl খরিত হয় কোন জায়গাগুলো থেকে। HCl খরিত আছে প্যারাইটাল বা অক্সিনেটিং প্যারাইটাল কোষ থেকে খরিত আছে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হয় প্যারাইটাল কোষ থেকে। সুন্দর করে মনে রাখতে হবে এটা। শক্তিশালী এই HCl এর কারণে পাকস্থলীতে একটা শক্তিশালী অ্যাসিডীয় মাধ্যম থাকে, সেটা কত মান 1 থেকে 2 সৃষ্টি করে। অ্যাসিডীয় মাধ্যমে খাদ্য অবাঞ্ছিত ব্যাকটেরিয়া ও ভাইরাসকে ধ্বংস করে, এটাও খুব সুন্দর করে আমাদেরকে মনে রাখতে হবে। যকৃৎ থেকে খরিত হয়েছে পিত্ত সাধারণত একটু ক্ষারীয় প্রকৃতির হয়ে থাকে
এবং অন্তের ডিউডেনামে অবস্থিত কাইমের অ্যান্টিবডি উৎপাদনের মাধ্যমে ব্যাকটেরিয়ার বৃদ্ধি প্রতিহত করে। কোথাও দেখতেছি অ্যাসিডীয় মাধ্যম, কোথাও দেখতেছি ক্ষারীয় মাধ্যম। সো কোনো ব্যাকটেরিয়া যদি ক্ষারে খুব টিকতে পারে, অ্যাসিডে খুব টিকতে পারে, এরকম যদি চিন্তা করে, সেই ব্যাকটেরিয়াও কিন্তু ফিনিশ হয়ে যাবে। কারণ কি, আমাদের পাকস্থলীতে বা আমাদের অঙ্গে আল্লাহ তাআলা এমন সুন্দরভাবে নিখুঁতভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন, কোথাও দিয়েছেন আমাদের অ্যাসিডীয় সিস্টেম, কোথাও দিয়েছেন আমাদের ক্ষারীয় সিস্টেম, যার কারণে যতই তুমি চিন্তা করো না কেন, কোনোভাবে ভাইরাস ব্যাকটেরিয়া তুমি আর বাঁচতে পারবা না। ওকে, এরপর আমাদের দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। এতক্ষণ আমরা প্রথম প্রতিরক্ষা স্তর পড়লাম, যেখানে আমরা আমাদের ত্বক, তারপরে আমাদের কান, তারপরে রক্ত, জননগ্রন্থি, এইগুলা নিয়ে আমরা আলোচনা করছি। এখন আমরা পড়ব দ্বিতীয় প্রতিরক্ষা স্তর সম্পর্কে। এখানে কয়েকটা ধাপ আছে। সর্বপ্রথম রক্তকণিকা। এটা রক্ত যে কিভাবে করে থাকে, এটাও কিন্তু হয়ে থাকে এই যে দ্বিতীয় প্রতিরক্ষার একটা অবস্থা। এটি প্রধানত শ্বেত রক্তকণিকার ফ্যাগোসাইটোসিস কোষের কর্মকাণ্ড নিয়ে গঠিত। ফ্যাগোসাইটোসিস এর মধ্যে কি কি আছে একটু দেখো। নিউট্রোফিল আর ম্যাক্রোফেজ এবং লিম্ফোসাইট, এই দুই ধরনের রক্তকণিকা আমাদের আছে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের একটা অংশ। এই প্রতিরক্ষা স্তরকে নন স্পেসিফিক অন্তঃস্থ প্রতিরক্ষা ব্যবস্থা বলে। এই স্তর টিস্যু, রক্তকণিকা ও ফ্যাগোসাইটোস ও লিম্ফোসাইট নিয়ে গঠিত। শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া, দ্যাটস মিনস হচ্ছে কি ক্ষণপদের মাধ্যমে সৃষ্টি করে একটা জীবাণু আসলে বলে আহবাতি যা আহ বলে এইভাবে জড়াই ধরে এটাকে খায়া ফেলে, এটাই হচ্ছে ফ্যাগোসাইটোসিস। এই প্রক্রিয়ার মাধ্যমে অণুজীবকারী প্রবেশকারী মানুষকে মানে জীবাণুকে ধ্বংস করে ফেলে। ফ্যাগোসাইটোসিস গুলা ক্ষণপদ সৃষ্টি করে হামাগুড়ি দেওয়ার মতো অ্যামিবয়েড চলন সম্পন্ন করে। এই পয়েন্টটা একটু মনে রাখতে হবে। জীবাণু খাওয়ার পর অ্যামিবয়েড চলন সম্পন্ন করে। রাসায়নিক সংবেদনের প্রতি সাড়া দেওয়াকে বলা হয়েছে ক্যামোটেক্সিস। পয়েন্টটা একটু মনে রাখতে হবে। রাসায়নিক সংবেদনের প্রতি সাড়া দেয় কি? ক্যামোটেক্সিস। পয়েন্টটা একটু মনে রাখতে হবে, এটা পরীক্ষা আসে। রাসায়নিক সংবেদনের উপর সাড়া দেয় ক্যামোটেক্সিস। এরপর আছে বৃষ্টি। আমাদের এরপর আছে বৃষ্টি আছে বলা হয়ে থাকে কমপ্লিমেন্ট প্রোটিন। কমপ্লিমেন্ট প্রোটিন আছে কয়টি? 20টি। তো 20টি প্রোটিনের সমন্বয়ে আছে কমপ্লিমেন্ট প্রোটিন গঠিত হয়। এই প্রোটিন যদি আপনি একবার জাগ্রত করে ফেলতে পারেন, আলহামদুলিল্লাহ, আপনার কিছু লাগবে না। ভাইরাস ব্যাকটেরিয়া থেকে শুরু করে যত ধরনের রোগ জীবাণু যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। ক্যান্সার হইলেও আপনি বেঁচে যাবেন যদি এই কমপ্লিমেন্ট প্রোটিন যদি আপনি জায়গায় তুলতে পারেন তাহলেই কিন্তু সব শেষ। বুঝছেন কি বলছি? নিউট্রোফিল ও মনোসাইট হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস শ্বেত রক্তকণিকা, মনোসাইট বড়। মনোসাইটটা কিন্তু একটু বড় হয় এবং এটা কিন্তু প্রায় 100টার মতো জীবাণু ধ্বংস করতে পারে। আর নিউট্রোফিলটা একটু ছোট, এটা 20 থেকে 25টার মতো জীবাণু ধ্বংস করতে পারে, তারপর এগুলো মারা যায়। এগুলো ম্যাক্রোফেজে পরিণত হয়। এরপর আছে প্লাজমায় যে রাসায়নিক পদার্থ থাকে তাতে রয়েছে ম্যাক্রোফেজ ও অন্যান্য শ্বেত রক্তকণিকা থেকে নিঃসৃত ইন্টারফেরন। ইন্টারফেরন হচ্ছে ক্যান্সার আক্রান্ত ভাইরাস আক্রান্ত কোষের পাশের যে কোষগুলো আছে সেগুলো ভাইরাস আক্রান্ত হয়েছে দেখে সচেতন হয়ে যায়, তখন সেও কিছু রাসায়নিক পদার্থ ক্ষরণ করে। এই রাসায়নিক পদার্থটা হচ্ছে ইন্টারফেরন যার পাশের যে কোষটা আছে সেটাও যে রাসায়নিক পদার্থ ক্ষরণ করতেছে সেটাই হচ্ছে ইন্টারফেরন। তো ভাইরাসের সংক্রমকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। ফ্যাগোসাইট গুলা মৃত কোষকে গ্রাস করে। ফ্যাগোসাইট কি করে? মৃত কোষগুলাকে গ্রাস করে ফেলে। ওকে, এরপর আছে 20টি প্রোটিনের একটি গ্রুপ যা ফ্যাগোসাইটোসিসের বহিরাগত ব্যাকটেরিয়াকে শনাক্তে সহযোগিতা করে, তাকে বলা আছে কমপ্লিমেন্ট। এটা আমি বলছি যে এটা জাগ্রত হইলেই সব শেষ। জ্বর হয়, আমরা সবাই জানি জ্বর দেখলে আমরা সবাই ভয় পাই, কিন্তু মাঝে মধ্যে জ্বর কিন্তু একটা ভালো জিনিস। কারণ কি? জ্বর হইলে বুঝতে হবে যে আমার শরীরের রক্তকণিকাগুলো ভাইরাস জীবাণুর সাথে আসলে কি করতেছে? যুদ্ধ করতেছে। জ্বর হইলে যুদ্ধ করতে সহজ হয়। জ্বর কি হয়? মূলত পাইরোজেন নামক এক ধরনের পদার্থ নিঃসরণ করে, যার কারণে জ্বর হয়। পাইরোজেন নামক এক ধরনের পদার্থ থাকে যার কারণে আসলে বেসিক্যালি জ্বর হয়। মনোসাইট গুলো বড় শ্বেত রক্তকণিকা, এগুলো ম্যাক্রোফেজে পরিণত হয়। প্লাজমায় যে রাসায়নিক পদার্থ থাকে তাতে রয়েছে ম্যাক্রোফেজ ও অন্যান্য শ্বেত রক্তকণিকা থেকে নিঃসৃত ইন্টারফেরন, ভাইরাসের সংক্রমকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এরপরে আছে যে ফ্যাগোসাইট গুলো মৃত কোষকে গ্রাস করে। এরপরে চলে যায়। এরপর আছে তৃতীয় প্রতিরক্ষা স্তর। আমাদের প্রথম দেয়া শেষ, দ্বিতীয় দেয়া শেষ, এখন আমরা তৃতীয় প্রতিরক্ষা স্তরে যাব। এটাকে বলা হয়েছে স্পেসিফিক প্রতিরক্ষা ব্যবস্থা। স্পেসিফিক প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে দেহের জন্য ক্ষতিকর সব ধরনের জীবাণু বা বিষাক্ত পদার্থ চিহ্নিত করে নিষ্কাশনের প্রক্রিয়াকে প্রতিরক্ষা করে। প্রতিরক্ষা মূলত দুই ধরনের, একটা আছে সহজাত আর একটা হয়ে থাকে অর্জিত প্রতিরক্ষা।
সহজাত মানে কি, যেটা আসলে আমাদের কাছে এমনি এমনি চলে আসছে সেটা হচ্ছে সহজাত। তো সহজাত প্রতিরক্ষা কি কি আছে? মানবদের যে প্রতিরক্ষা অম্লার মাধ্যমে প্রাপ্ত জন্মের সময় থেকে আজীবন উপস্থিত থাকে, অর্থাৎ মায়ের শরীর থেকে আমার কাছে আইছে এবং যেটা সারা জীবন থাকবে সেটাই হচ্ছে কি সহজাত, মানে তাৎক্ষণিকভাবে কন্টিনিউয়াসলি চলে আসছে সহজাত। তো সহজাত প্রতিরক্ষা বলে। এটি আছে নন স্পেসিফিক ইমিউনিটি। এটা কি নন স্পেসিফিক, এটা কিন্তু ভালো খারাপ কোনো কিছুকে আইডেন্টিফাই করে না, যে যেই আসবে তারই মারবে, ওকে, নন স্পেসিফিক। এরপর আছে অর্জিত প্রতিরক্ষা। সহজাতের পর আছে কি ভাইয়া? অর্জিত। অর্জিতের মধ্যে কি আছে একটু দেখি। মানবদেহে যে প্রতিরক্ষা ব্যবস্থা জন্মের সময় থেকে নয়, বরং জন্মের পর্যায়ে কোনো একটা নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে সাড়া দেওয়া কিংবা ভ্যাকসিনেশন প্রয়োগের ফলে সৃষ্টি হয়, তাকে বলে অর্জিত প্রতিরক্ষা বলে। এই অর্জিত প্রতিরক্ষার মধ্যে কি কি আছে একটু দেখি। এই প্রতিরক্ষা ব্যবস্থা আছে কি করে? দেহের আছে লিম্ফোসাইট, যে অ্যান্টিবডি উৎপন্ন করে তা শুধু অ্যান্টিজেনকে সক্রিয় করে না বা সংক্রামক ব্যাধি উপশম করে না, বরং দেহের ভবিষ্যতে এ ধরনের অসুখ হইলে যেন পরে আবার সে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারে, সে ব্যবস্থাটাও কিন্তু করে ফেলে। এই কারণ কি, এখানে কিছু কোষ থাকে যারা আছে কি হিসেবে কাজ করে? স্মৃতিকোষ। যে হ্যাঁ, ওই যে প্রাচীনকালে আমার শরীরে একবার ডেঙ্গু আসছিল, ওই ডেঙ্গু হওয়ার ফলে আমি কিন্তু কি কি পদক্ষেপ নিয়েছিলাম আমি একটু স্মরণ করে রাখি, পরে যখন আবার ডেঙ্গু হবে, আমাকে ডেঙ্গু আক্রমণ করবে, ঠিক তখন আমি আবার ব্যবস্থা নিব যে ডেঙ্গু আসতো সেইবার আমি আসতে নেমে গেছি। ওকে, এটাই হচ্ছে তোমার হচ্ছে কি অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা। তো এখানে আছে দ্বিতীয়বার যখন নির্দিষ্ট অসুখের জীবাণু দেহকে আক্রমণ করে তখন স্মৃতিকোষ দ্রুততার সঙ্গে অ্যান্টিবডি উৎপাদন করে। এভাবে গড়ে ওঠা অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষণস্থায়ী হতে পারে, যেমন আছে ইনফ্লুয়েঞ্জা স্থায়ীও হতে পারে, যেমন আছে হার্ম পোলিও গুটি বসন্ত। তো এখানে কিছু বিষয় আছে, যেমন আমাদের আসলে টিকা দেওয়া হয়, টিকা দেওয়ার ফলে কি করা হয়? টিকা দিয়ে আসলে পরিবেশটা সৃষ্টি করা হয়। যেমন আমি যদি হামের টিকা দিই, তো হাম টাইপের একটা জীবাণু, হাম যে জীবাণুর কারণে হয়, ওই জীবাণুটা আমার শরীরে দেওয়া হয় এবং ওই শরীরে ওই জীবাণুটা দেখে আমার শরীর কিন্তু আগেতে বুঝতে পারে যে এটাকে কিভাবে আটকাইতে হবে, ওকে এইভাবে এইভাবে আটকাইতে হবে, এইভাবে আটকানো জিনিসটা সেই রপ্ত করে ফেলে। এরপরে যখন সত্যি সত্যি হামজাতীয় জীবাণু আমার শরীরকে আক্রমণ করে তখন কি হবে? তখন আছে ওই যে আমি আগেই ব্যবস্থা গ্রহণ করে ফেলছিলাম বা আগেই যেহেতু দেখে ফেলছি, সেই ব্যবস্থাকে কাজে লাগায় সে পরে হামকে কিন্তু আটকাই দিতে পারে। এখন এই ব্যবস্থাটা আছে দুইটা ধাপে হতে পারে, একটা আছে স্থায়ী হতে পারে, একটা হচ্ছে অস্থায়ী হতে পারে। অস্থায়ী কি আছে? ইনফ্লুয়েঞ্জা। আর স্থায়ী কি আছে? হাম পোলিও আর হচ্ছে গুটি বসন্ত। এইগুলা হচ্ছে স্থায়ী। ওকে, এরপর আছে অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা, হচ্ছে একটা স্পেসিফিক ব্যবস্থা। এখানে আপনার যেটা আছে খারাপ সেটাকে খারাপ বলবে, যেটা ভালো সেটাকে ভালো বলবে। তো অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা আবার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সক্রিয় প্রতিরক্ষা আর একটা হচ্ছে অক্রিয় প্রতিরক্ষা। এখন আমরা সক্রিয় এবং অক্রিয়টা সম্পর্কে একটু জানি। সক্রিয় প্রতিরক্ষা এটি এমন ধরনের অর্জিত প্রতিরক্ষা যাতে দেহের কোষ অ্যান্টিবডি উৎপাদনে সক্রিয় অংশগ্রহণ করে থাকে। দেহের কোষ আছে অ্যান্টিবডি উৎপাদন করবে কিভাবে? সক্রিয়ভাবে। এটি দুই ধরনের হয়ে থাকে, প্রাকৃতিক ও কৃত্রিম। এই দুইটা ভাগে বেসিক্যালি ভাগ করা হয়। আর প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা কি? যেমন আছে হাসপাতাল বা ক্লিনিকের সংক্রমণ, উদাহরণটা একটু লাগবে। এরপর আছে কৃত্রিম সক্রিয় প্রতিরক্ষা। এটা কি? এ ধরনের প্রতিরক্ষা ভ্যাকসিনেশনের পর জীবাণুর বিরুদ্ধে সক্রিয় প্রতিরক্ষা গড়ে তোলে, যেমন ডিপিটি। এটা একটা মিক্সড ভ্যাকসিন। তো ডিপিটি ডিপথেরিয়া, তারপর আছে ধনুষ্টঙ্কার বা টিটিনাস এবং পার্টোসিস, এই যে হুপিং কাশি, এর বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তোলে। এটা হচ্ছে তোমার কৃত্রিম, মানে বাইরে থেকে তোমাকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, এটা কি কৃত্রিম একটা জিনিস। আর প্রাকৃতিকটা কি? যেটা আসলে স্বয়ংক্রিয়ভাবে আসলে হসপিটালে যে সংস্পর্শনে বা ওইখানে ট্রিটমেন্ট নেওয়ার ফলে যেটা তৈরি হয় আর কি। এরপর আছে অক্রিয় প্রতিরক্ষা। এটি এমন এক ধরনের প্রতিরক্ষা বা যেখানে আছে অ্যান্টিবডির এক ব্যক্তির দেহ থেকে অন্যের দেহে বা প্রাণীর থেকে মানব দেহে প্রবেশ করানো হয়। এটি দুই ধরনের, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম। প্রাকৃতিক কি? প্রাকৃতিক হচ্ছে যে আমাদের মায়ের যে শরীর থেকে অ্যান্টিবডি, মা যেগুলো রপ্ত করছে সেই জিনিসগুলো যে শিশুর শরীরে চলে আসে, এই যে কলোস্ট্রাম বা অমরার মাধ্যমে, এই যে শাল দুধের মাধ্যমে কলোস্ট্রাম বা অমরা, এইগুলোর মাধ্যমে যে অ্যান্টিবডি মায়ের শরীর থেকে শিশুর শরীরে আসে, এটা হচ্ছে প্রাকৃতিক অক্রিয়। প্রাকৃতিক অক্রিয়। আর আছে কৃত্রিম অক্রিয়ার কি উদাহরণ কি আছে? এ ধরনের প্রতিরক্ষায় ইনজেকশনের মাধ্যমে দেহে অ্যান্টিবডি প্রবেশ করানো হয়, যেমন রোগ ভোগের পর সেরে ওঠা। রোগে আমি ভুগছি, ডেঙ্গুতে আমি আক্রান্ত হয়ে ভুগছি এবং সেখান থেকে সেরে উঠছি। এই সেরে ওঠার ফলে দেখা যায় যে কিছুকাল আগে আপনার যখন কোভিড-19 হয়েছিল, করোনা, তখন কিন্তু অনেক সময় শুনবেন যে করোনা আক্রান্ত রোগীর আগে যারা আক্রান্ত হয়েছে তাদের থেকে সেরাম নেওয়া হচ্ছিল। কি নেওয়া হচ্ছিল? সেরাম। কারণ কি? এই সেরামের ভিতরে যেহেতু ওই রুগীটা সুস্থ হয়ে গেছে, সে জানে কিভাবে আমার রোগ থেকে পরিত্রাণ পেতে হবে। তাইলে কি এই যে সিরামটা আছে বা তার রক্তটা যদি যে আক্রান্ত হয়েছে সেই ব্যক্তির শরীরে দেওয়া হয়, তাহলে সেও কিন্তু এই যে কিভাবে আক্রান্ত হয়েছে সেটা থেকে পরিত্রাণের যে উপায় সেটা কিন্তু জানতে সক্ষম হবে। এটাই হচ্ছে তোমার কৃত্রিম অক্রিয় প্রতিরক্ষা।
ওকে, সো পরে দেখি প্রতিরক্ষা ব্যবস্থায় অ্যান্টিবডির ভূমিকা। প্রতিরক্ষা ব্যবস্থায় অ্যান্টিবডি আর অ্যান্টিজেন দুইটা কথা আসে, অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন দুইটা শব্দ আছে। তো অ্যান্টিজেনটা হচ্ছে ফরেন বডি, দ্যাটস মিনস হচ্ছে প্যাথোজেন বা জীবাণু এই জীবাণুটাই হচ্ছে আমার অ্যান্টিজেন। আর অ্যান্টিবডিটা কি? অ্যান্টিবডিটা হচ্ছে অ্যান্টিজেনের ফলে তাকে প্রতিহত করতে যেটা সৃষ্টি হয়, অ্যান্টিজেনকে প্রতিহত করতে যেগুলো আমার শরীরে লাগে, অ্যান্টিজেনকে প্রতিহত করতে যা লাগে, অ্যান্টিজেনকে প্রতিহত করে সেটাই হচ্ছে অ্যান্টিবডি। তো এটা কিভাবে আমার প্রতিরক্ষা ব্যবস্থায় ভূমিকা রাখে? দেহের প্রতিরক্ষা তন্ত্র থেকে উৎপন্ন এক ধরনের দ্রবণীয় গ্লাইকোপ্রোটিন যা রোগ ব্যাধি সৃষ্টিকারী নির্দিষ্ট অ্যান্টিজেনকে ধ্বংস করে তাকে বলে অ্যান্টিবডি। লিম্ফোসাইট হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে টি লিম্ফোসাইট আর একটা হচ্ছে বি লিম্ফোসাইটের কয়েক ধরনের উপকরণে বিভক্ত করা যায়। একটি হচ্ছে প্লাজমা বি কোষ, সংক্ষেপে যেটাকে প্লাজমা কোষ বলে। প্লাজমা কোষ থেকে অ্যান্টিবডি উৎপন্ন হয়। মানব দেহে 10 বিলিয়ন বা 10 কোটি ধরনের অ্যান্টিবডি উৎপন্ন হতে পারে। তো অ্যান্টিবডি গঠনে যে ভারী শৃঙ্খল রয়েছে তাকে অ্যামাইনো অ্যাসিডের ক্রমের ভিত্তিতে ভারী শৃঙ্খলকে 5টা ভাগে ভাগ করা হয়ে থাকে। কি কি আছে একটু দেখি। গামা, আলফা, তারপর আছে মিউ, এপসাইলন আর আছে ডেল্টা, এই 5টা ভাগে ভাগ করা হয়ে থাকে। গামা, আলফা, মিউ, এপসাইলন এন্ড ডেল্টা, এই 5টা ভাগে ভাগ করা হয়। এ ধরনের 5টি ভারী শৃঙ্খল বিশিষ্ট অ্যান্টিবডিকে 5টি শ্রেণীতে ভাগ করা হয়েছে, 5টি শ্রেণীতে এখানে ভাগ করা হয়েছে। এখন আমরা সেই ভাগের যে চার্ট আছে অ্যান্টিবডির ভাগের চার্ট সেটা দেখবো। অ্যান্টিবডি কিন্তু কত ধরনের? 10 কোটি ধরনের, অর্থাৎ 100 মিলিয়ন ধরনের অ্যান্টিবডি পাওয়া যায়। তো সেই 5টা ভাগ আমরা একটু দেখি কি কি আছে। প্রথমে আছে আইজিজি, এটা হচ্ছে গামা। আইজিএ, এটা হচ্ছে কি আলফা। আইজিএম মিউ, আইজিই এপসাইলন, আইজিডি এটা হচ্ছে ডেল্টা। এই হচ্ছে 5টা এবং এইখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তো এই যে ইমিউনিটি, এই যে ইমিউনোগ্লোবিউলিন, এখান থেকে কিন্তু 100% ইম্পর্টেন্ট। সো আপনার বই থেকে পড়ুন আর যেখান থেকে পড়েন এটা আপনাকে পড়তে হবে, এটা 100% ইম্পর্টেন্ট একটা জায়গা। ওকে, সো এরপরে যাই আমরা। এখন আমরা একটু দেখি যে প্রতিরক্ষা ব্যবস্থায় আসলে টিকার ভূমিকা। এখন আমরা একটু টিকার ভূমিকা একটু দেখবো, যে এতগুলা যে টিকা আছে আমরা দিয়ে থাকি, সেই টিকাগুলো আসলে কিভাবে আসে। তো উৎপাদনের ধরনের উপর ভিত্তি করে টিকাকে মূলত 5টা টাইপে ভাগ করা হয়ে থাকে। তো এগুলা কি কি আছে? নিষ্ক্রিয়, অর্থাৎ যেটা আসলে নিষ্ক্রিয় হিসেবে ব্যাকটেরিয়াকে মেরে ফেলা হয় বা ওই যে আক্রমণ করতে পারে সেই জায়গাটা থেকে রিডিউস করা হয় এবং সেটা একেবারে ধ্বংস করে দেওয়া হয়, যে ওইটা শুধুমাত্র আসলে কি শরীরে যাবে, এটা নমুনা। এটা কি নিষ্ক্রিয় ভ্যাকসিন কি কি আছে একটু দেখেন। ইনফ্লুয়েঞ্জা আছে, কলেরা, পোলিও, হেপাটাইটিস এ, র্যাবিস। কয়টা? 4টা বলছি। ইনফ্লুয়েঞ্জা, কলেরা, সরি 5টা বলছি। ইনফ্লুয়েঞ্জা, কলেরা, পোলিও, হেপাটাইটিস এ আর র্যাবিস, এই 5টা হচ্ছে আমার নিষ্ক্রিয় ভ্যাকসিন। এরপর আছে শক্তিহ্রাস। এটার উদাহরণ কি কি আছে? হাম্বা মিজলস বলে, মামস, পানি বসন্ত বা চিকেন পক্স, টাইফয়েড, এই 5টা হচ্ছে শক্তিহ্রাস। এই দুইটা বেশি আসে, নিষ্ক্রিয়, শক্তিহ্রাস আর টক্সয়েড, এগুলা বেশি আসবে। সো এগুলা একটু মনে রাখতে হবে। মিজলস, মামস, পানি বসন্ত, টাইফয়েড। মিজলস, মামস, পানি বসন্ত আর টাইফয়েড হচ্ছে শক্তিহ্রাস। এরপর আছে টক্সয়েড, এর মধ্যে রয়েছে টিটিনাস বা ধনুষ্টঙ্কার, ডিপথেরিয়া প্রভৃতি ভ্যাকসিন। সাব ইউনিট, এর মধ্যে রয়েছে হেপাটাইটিস বি ভ্যাকসিন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন, আর লাস্টে রয়েছে কনজুগেটেড, এর মধ্যে রয়েছে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি ভ্যাকসিন। এই ভ্যাকসিনগুলো সম্পূর্ণ ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেডিকেল পরীক্ষার্থীদের তো প্রচুর পরিমাণে আসে, আপনাদের জন্য এটা কিন্তু 500% ইম্পর্টেন্ট, এটা দেখে কিন্তু পরীক্ষায় আসবে। ওকে, এরপরে দেখি কি আছে। এরপর আছে ভ্যাকসিনেশন। তো ভ্যাকসিনেশন কিন্তু একদিন বা 2 দিনে তৈরি হয়নি, এটা কিন্তু অনেক প্রাচীনকালের একটা বিষয়। তো আগে কিন্তু একটা রোগ যেমন কলেরা হইলে, বসন্ত হইলে, আর সেটা কিন্তু আসলে একটা লট অফ মানুষের মধ্যে কিন্তু খুব দ্রুত ছড়াই যেত এবং মানুষ কিন্তু প্রচুর পরিমাণে মারা যেত। তো সর্বপ্রথম ভ্যাকসিনেশন যে কার্যক্রম এটা চালু করছেন হচ্ছে ডক্টর অ্যাডল্ট জেনার। কত সালে? 1796 সালে তিনি আবিষ্কার করছিলেন আছে গুটি বসন্তের ভ্যাকসিন। সর্বপ্রথম গুটি বসন্তের ভ্যাকসিন আবিষ্কার করছিলেন। এই যে আবিষ্কার করছেন এর ফলে আছে ভ্যাকসিন বিপ্লবটা ঘটছিল। সো মনে রাখবেন যে গুটি বসন্তের ভ্যাকসিন আবিষ্কার করছিলেন অ্যাডল্ট জেনার, যিনি কিসের? গুটি বসন্তের। এর মাধ্যমে আসছে যে ভ্যাকসিন বিপ্লব তিনি সেটা ঘটাইছিলেন। আর জীবনে যে প্রত্যাশা জাগিয়েছেন তার ধারাবাহিকতায় আজ দ্বিতীয় জেনারেশনের ভ্যাকসিন হিসেবে আমরা কি পাইছি? হেপাটাইটিস বি ভ্যাকসিন উৎপন্ন করতে পারছি, কিন্তু এইডস এর ভ্যাকসিন এখনো পর্যন্ত আমরা কিন্তু আবিষ্কার করতে পারি নাই। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ডিপিটি। এই যে ভ্যাকসিনটা আছে ডিপথেরিয়া, পার্টুসিস আর হচ্ছে টিটিনাস। ডিপথেরিয়া, পার্টুসিস আর টিটিনাস এই 3টা রোগের কিন্তু সংক্রমণকে প্রতিহত করে একটা ভ্যাকসিন, নাম কি?
ডিপিটি, জাস্ট এটা মনে রাখলেই হবে। ওকে, সো এই হচ্ছে আমাদের টোটাল যে পড়াশোনা আছে সেই পড়াশোনা, মানে আমাদের যে 3টা অধ্যায় আছে 3টা অধ্যায়ের ভিতর যে ইনফরমেশন গুলো আছে সেগুলোকে খুব সংক্ষিপ্ত ভাবে, আমরা খুব ইনফরমেটিভ ওয়েতে না, আমরা খুব সংক্ষিপ্ত ভাবে আমাদের যে গুরুত্বপূর্ণ তথ্যাবলী আছে সেইগুলা দিয়ে আমরা কিন্তু সাজিয়ে দিলাম। এখন আমরা কিছু এমসিকিউ সলভের বিষয়টা একটু দেখি যে কিভাবে আসলে পড়বো। তো দেখি প্রথম যে প্রশ্নটা আছে একটু দেখি, কোন প্রতিরক্ষা স্তরটি নন স্পেসিফিক অন্তস্থ প্রতিবন্ধক হিসেবে কাজ করে? প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং কোনোটি নয়। তো অন্তস্থ, এখানে দুইটা কথা, নন স্পেসিফিক এবং অন্তস্থ দুইটা বিষয়। অন্তস্থ মানে ভিতরে, তো ভিতরে এবং নন স্পেসিফিক, 1 আর 2 তো নন স্পেসিফিক ছিল, তো 1 কিন্তু ছিল আছে শরীরের বাইরে, যেমন চোখ, কান, তারপরে যে চুল টুল যেগুলো ছিল এগুলো সব ছিল প্রথমে, আর রক্ত ঠক্ত এগুলা কি শরীরের ভিতরের জিনিস, এগুলা ছিল হচ্ছে 2 এর ভিতরে। তাই সঠিক উত্তর আসবে হচ্ছে বি, দ্বিতীয় স্তর। এরপর চলে যায় 2 নম্বরে, কোন বিজ্ঞানী ম্যাক্রোফেজ আবিষ্কার করেন? তো ম্যাক্রোফেজ কিন্তু আবিষ্কার করছেন আছে ম্যাকনিকভ, তাই সঠিক উত্তর আসবে হচ্ছে বি, ম্যাকনিকভ। এরপর হচ্ছে 3 নাম্বার, মানবদেহে কি পরিমাণ অ্যান্টিবডি উৎপন্ন হতে পারে? মানবদেহে 10 কোটি, তার মানে 100 মিলিয়ন অ্যান্টিবডি উৎপন্ন হয়। 100 মিলিয়ন, তার মানে উত্তর হবে কোনটা ভাইয়া? ক নাম্বার, এ নাম্বারটা হবে আছে সঠিক উত্তর। এরপর আছে নিম্নের কোনটি ডিপিটি এর পূর্ণ রূপের ক্ষেত্রে সঠিক নয়? তো এখানে ডিপথেরিয়া আছে, পার্টুসিস আছে, পোলিও আছে এবং টিটিনাস আছে। তো যেহেতু আছে পোলিওটা এখানে আমরা দেখতে পাচ্ছি, যেহেতু আছে পোলিওটা আছে এখানে, সো তাইলে আমাদের সঠিক উত্তরটা কি হবে ভাইয়া? যেহেতু পোলিওটা আছে এখানে, সো আমরা এখানে সঠিক উত্তরটা দিয়ে দিব হচ্ছে পোলিও, সি নাম্বারটা হবে হচ্ছে সঠিক উত্তর, পোলিও। ওকে, এরপরে প্রশ্নে চলে যায়। এরপরে 5 নম্বর যে প্রশ্নটা আছে, অ্যাক্রোজোম কোথায় পাওয়া যায়? তো অ্যাক্রোজোম পাওয়া যায় কোথায়? এটা পাওয়া যাচ্ছে শুক্রাণুতে, শুক্রাণুর মাথাতে পাওয়া যাচ্ছে অ্যাক্রোজোম। তাহলে সঠিক উত্তর আসবে হচ্ছে ক, অ্যাক্রোজোম। ডিম্বাণু ও শুক্রাণুতে একসঙ্গে বলা যায় কি? ডিম্বাণু ও শুক্রাণুকে একসঙ্গে বলা যাচ্ছে গোনাড, গোনাড হচ্ছে গোনাড। এবার হচ্ছে মেসোডাম নামক ঘূর্ণস্তর হতে কোন কলার সৃষ্টি হয়? মেসোডাম নামক ঘূর্ণস্তর থেকে সৃষ্টি হচ্ছে যোজক কলা, তাহলে সঠিক উত্তর আসবে হচ্ছে বি, যোজক কলা। এরপরে আমরা 8 নম্বর প্রশ্নটা একটু দেখি, কোন ঘূর্ণস্তর থেকে কঙ্কালতন্তু গঠিত হয়? কঙ্কালতন্তু গঠিত হয়েছে ভ্রূণের মেসোডাম থেকে, তাই সঠিক উত্তর আসবে হচ্ছে এ। স্পারমাটিড পাওয়া যায় কোথায়? স্পারমাটিড পাওয়া যাচ্ছে জনন কোষে, তাই সঠিক উত্তর আসবে হচ্ছে বি। আর্কেন্টেরন কি? আর্কেন্টেরন হচ্ছে একটা গ্যাস্ট্রুলার গহ্বর, তাই সঠিক উত্তর আসবে হচ্ছে সি। ওকে, সো এই হচ্ছে আমরা আসলে যতটুকু পড়লাম তার ভিতর কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আমরা আসলে পড়ালাম, বা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা কিন্তু এখানে বললাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আবারও মেডিবির পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। জীববিজ্ঞানে আমরা টোটালি 10টা লেকচারের মাধ্যমে আপনাদের পরিপূর্ণ কোর্সটা কিন্তু শেষ করছি। সুন্দর করে ইনশাল্লাহ বুঝতে পারবেন এবং নার্সিং ভর্তি করে ইনশাল্লাহ বিজয়ী হবেন, সেই প্রত্যাশা কি। আসসালামু আলাইকুম।